শেখ হাসিনার পতনের পর আয়নাঘর আবার আলোচনায় উঠে এসেছে। সেখান থেকে ইতিপূর্বে ৩ জন বন্দী মুক্তি পেয়েছেন। আয়নাঘর নামে পরিচিত সেই কুঠুরিতে বছরের পর বছর মানুষকে আটকে রেখে ভয়ঙ্কর নিষ্ঠুর নির্যাতন করার অভিযোগ রয়েছে। জিএফআই এর গোপন বন্দিশালা বা এইগুলি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে পেয়েছি বাংলাদেশ মুক্তিযুদ্ধ সংসদের সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত গোলাম হেলাল মোর্শেদ খান। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন, জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, স্বৈরাচার সরকার শেখ হাসিনা দেশের মানুষের সকল রক্ত চুষে খেয়েও তিনি ক্ষান্ত হননি, বরং মানুষ হত্যা করার জন্য, মানুষকে নির্যাতন কষ্ট দেওয়ার জন্য সংসদ ভবন সহ বিভিন্ন স্থানে তার আয়নাঘরের তথ্য মিলেছে এবং সেখানে আল্লামা মামুনুল হক, ভিপি নূর সহ আরও যারা দেশের ভেতরে যে আলেমগুলো কষ্ট করেছেন, দীর্ঘদিন গুম খুনের অবস্থায় ছিলেন, সকলের তথ্য এখন সেখানেই পাওয়া যাচ্ছে। সর্বশেষ ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। মিথ্যাচার না ভাই, উনি কি মিথ্যাচার করলো কি সত্যাচার করলো দরকার নাই। আমি 90 সালের যে বিপ্লব, আমি মিলিটারি পুলিশ মেজর ছিলাম ঢাকা ক্যান্টনমেন্টে। আমার বাসার ঠিক আয়নাঘরের পিছনে ছিল। কারণ অকারণে আমি যাইতাম ওই মসজিদে, আমি নামাজ পড়তাম, আমি জায়গাটা চিনি। আমি আপনার 5 সাল ছিলাম চট্টগ্রাম র্যাবের, কারণে অকারণে ঢাকায় আসতাম। ওটা ছিল জয়েন্ট ইন্টারভেনশন সেল, অনেক জঙ্গি টঙ্গি নিয়ে ওখানে ইন্টারভেনশন করা হতো। ওই জায়গাটা একটা দৃশ্যমান ছিল, কিন্তু পরবর্তী থেকে ডেভেলপ করে এটাকে বন্দিশালা করা হয়েছে। আর আমি অল্প যখন আমি বুঝতে পারছি যে 2 দিন পার হয়ে গেছে, 3 দিন পার হয়ে গেছে, আমার মারা হয় নাই, যে প্রশ্ন করছে উত্তর মিলতেছে না, তখন মারার সম্ভাবনা আপাতত নাই। আমি কৌশলে এলাকাটা চিনে ফেলছি, জায়গাটা আমার পরিচিত ছিল। বলছি আমি বাথরুমের কমোডের উপরে দাঁড়ালে দেখা যায়। আর ওইখানকার একটা ছেলেকে আমি ব্ল্যাকমেল করে ফেলেছি, না এটা আয়নাঘর, এটা কচু খেতে না, এটা হলো গুলশান 2 সেফ হাউস। ও বলে না, বার্গেনিং করতে গিয়ে 1 লাখ পর্যন্ত যায়, 10,000 20,000, 1 লাখ হওয়ার পর সে বলে চ্যালেঞ্জ, এটা কচু খেত। আমি এইবার ঠিক আছে, ওইখানকার দায়িত্বে থাকে ওয়ারেন্ট অফিসার, সুপারিনটেন্ডেন্ট বলে, সুপারিনটেন্ডেন্টকে ডেকে আনো। তারপরে সুপারিনটেন্ডেন্ট ডেকে আনবো, হ্যাঁ তুমি যে বললে সত্য কথা বলে দিলা, আমি বলে দিব। এখন সে ভয় পেয়ে গেছে। ওখানে যারা ডিউটি করে সবাই সিভিলিয়ান এবং নট মোটিভেটেড। আমি তুমি চাকরির কোনো নথিপত্র আছে নাই, মানে এইভাবে তাদেরকে রাখা হয়তো বেশি বেতন দিয়ে সিভিলিয়ান ডিউটি করে। 4 জন করে একসাথে ডিউটি করে, দেখার 2টা ফ্লোর দেখার জন্য 3 জন, 2 জন ক্যামেরা ওই মনিটর দেখে, 1 জন রান্নার জন্য দেখে, 1 জন কমান্ডার থাকে। এবং ওইখান থেকে আপনি আশ্চর্য হবেন, প্রত্যেক কি বিভৎস জায়গা বলা যাবে না। ওই ছেলে তখন বলে ফেলছে। তারপর ব্রিগেডিয়ার আদমির সাথে আমার যোগাযোগ ছিল, উনি প্রশ্ন করতেন, লেখা দিতেন, আমি উত্তর দিতাম, আমি যত করতাম, ও আমাদের মেসেঞ্জার হিসেবে কাজ করতো। এভরিথিং ওয়াজ ক্লিয়ার, কোন দিকে কি না কি। এরপরও আমি বের হয়ে আসার পরে ওই এলাকায় গেছি, এই টাকাটা যদি চিনা ছিল কোনো সমস্যা আছে কিনা, অ্যাবসলিউটলি ক্লিয়ার, কোনো মিথ্যা বলার অবকাশ নাই। ওনারা ওটাকে ভেঙে আবার ডেভেলপ করে যতলা করছেন। আমি কালকে কথা বলার বুঝলাম, বাট বন্দিশালা তো ঠিকই আছে। অনেক বলেন বাংলাদেশের প্রেক্ষাপটে এইরকম আয়নাঘর থাকার দরকার আছে কিনা? পৃথিবীতে কোথাও তো দরকার নাই আইনের শাসনে, তবে আয়নাঘর থাকার দরকার নাই। আমাকে যে প্রথমবার গুম করলো, কেন দরকার ছিল? চাকরিরত অবস্থা, ডাক দিলে আমি খুশি মনে আসতাম। গুম করে তো হ্যাডাম দেখানোর কোনো কারণ নাই। আপনি আইন মানেন না, আপনি নিজে জঙ্গি, আমি অন্যদের বলতেছেন জঙ্গি। আমি সারা জীবন জেএমবি দমন করলাম, জঙ্গি দমন করলাম, আমার বলেছে জঙ্গি, যেহেতু আমি অন্যের সাথে কাজ করি নাই। এটা তো হতে পারে না। আমাদের দেশের বড় জঙ্গল শেখ হাসিনা নিজে, খুনি হাসিনা নিজে জঙ্গি। আইন তাকে মানতে হবে, যে আইন মানে না সে জঙ্গি, নিজের আইনে চলে। আর কিছু জিজ্ঞেস করবেন? আমরা দেখতে পেয়েছি যে গতকাল এবং আজকে দরকার ছিল চাকরিরত অবস্থা, ডাক দিলে আমি খুশি মনে আসতাম। গুম করে তো হ্যাডাম দেখানোর কোনো কারণ নাই। আপনি আইন মানেন না, আপনি নিজে জঙ্গি, আমি অন্যদের বলতেছেন জঙ্গি। আমি সারা জীবন জেএমবি দমন করলাম, জঙ্গি দমন করলাম, আমার বলেছে জঙ্গি, যেহেতু আমি অন্যের সাথে কাজ করি নাই। এটা তো হতে পারে না। আমাদের দেশের বড় জঙ্গল শেখ হাসিনা নিজে, খুনি হাসিনা নিজে জঙ্গি। আইন তাকে মানতে হবে, যে আইন মানে না সে জঙ্গি, নিজের আইনে চলে। আর কিছু জিজ্ঞেস করবেন? আমরা দেখতে পেয়েছি যে গতকাল এবং আজকে 2 জন আয়নাঘর থেকে মুক্তি পেয়েছে। 2 জন না, আরো অনেক পাইছে হয়তো, বা আমরা জানি না। আরেকটু কথা আমি অ্যাড করতে চাই। কিছু পুলিশের অতি উৎসাহী সদস্যরা গতকাল আমাদের চোখের সামনে, যখন সরকারের পতন হয়ে গেছে, দুপুর 1টার সময়ও
নির্বিচারে আপনার সাবমেশিন গান দিয়ে গুলি করেছে, 303 দিয়ে, এবং সেটার ফুটেজ আমাদের কাছে আছে। মানে এই ধরনের অতি উৎসাহী পুলিশ সদস্যের বিষয়ে আপনারা কথা বলেছেন কিনা? আমরা বলতেছি প্রতিটা হত্যাকাণ্ডের কমিশন করে বিচার করতে হবে। আমরা পরিষ্কার বলতে পারবো যে কোন এলাকায় পুলিশ ডিউটি করছে, র্যাব করুক বা 10 বছর আগে করুক, তার ড্রাইভার আছে, পুলিশের সিসি আছে, অটোমেটিক বের হয়ে যাবে। না বলার কিছু কারণ নাই। পুলিশের গুলি খরচ করলে হিসাব দিতে কি কয়টা খরচ করছে। পুলিশ যদি এই সময় গুলি করে থাকে, অত ভুয়া গুলি করে ভয় আতঙ্কে বাঁচার জন্য, এই জিনিসটা আবার যদি এইম করে থাকে, আমাদের পুলিশের মধ্যে অনেক শত হাজার ভুয়া পুলিশ আছে বাইরের, এরা তো এক জায়গায় আছে, টিম হিসাবে আছে, এদেরকে ব্যবহার করতে সরকার, যার জন্য ঘটনাটি করছে। আপনারা বলতেছিলেন যে আমি তো মানে আমাদের হিন্দু সমাজ বা অন্য সংখ্যালঘু আমাদের গর্ব, আমরা এদের গুছিয়ে রাখবো, কিন্তু ওদের ওই যে ধর্মের সুবিধা নিয়ে এই অসৎ লোকগুলি পুলিশগুলি কাজগুলি করে সবারই বিতর্কে ফেলে দিচ্ছে। তারপরে মনে করি দেশটা আমাদের পুরানো দরকার নাই, এটা আমাদের সবাই আমরা গোছায় থাকি, শান্তিতে থাকি। নতুন বাংলাদেশ, আমাদের নতুন বীরশ্রেষ্ঠ আমাদের আবু সাইদ ভাই, আমি গর্বিত, স্যালুট টু হিম। ধন্যবাদ ভাই। আরেকটা একটু প্রশ্ন করতে পারি? আজকে আপনাদের দাবি ছিল যে আয়নাঘরে যারা রয়েছেন সকলকে মুক্তি দিতে হবে, Just এই কথাটা একটু বলে দিন। আয়নাঘর না শুধু ভাই, আয়নাঘরের একটা সিম্বলিক, ডিবির কাছে, এনএস এর কাছে, বিভিন্ন জায়গায় লোক গুম আছে, এমনকি ভারতেও আছে, থাকতে পারে। মানে এমপি সালাউদ্দিনকে নিয়ে গেছে, অন্য কাউকে নিয়ে যায় না আমরা জানি না। আমাদের ইলিয়াস আলী ভাই সম্বন্ধে পরিষ্কার করতে হবে, ইলিয়াস আলী ভাই সম্বন্ধে পরিষ্কার করতে হবে, কোথায় সে কি হয়েছে, মানে বিচার করতে হবে। কিছু খারাপ কিছু হয়ে থাকে, যারা মারা গেছে বলতে হবে, অন্তত পরিবার জানে মারা গেছে, যারা ব্যাপার স্যাপার আছে, ধর্মীয় ব্যাপার। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। বর্তমান দেশে শেখ হাসিনা যেভাবে তার নৈরাজ্য শাসন প্রতিষ্ঠা করেছে এবং তার বিভিন্ন নেতাকর্মীরা এখন পালাতে গিয়ে আটক হয়ে কিন্তু এখন জনতার হাতে বা সেনাবাহিনীর হাতে তারা আছে। সর্বশেষ তাদের বিচারের আওতায় ও নতুন সরকার গঠন, নতুন দেশ সংস্কার সম্পর্কে বিস্তারিত জানবো এই রিপোর্টে। ডিজিএফআই এর একটি গোপন বন্দিশালা রয়েছে, এরকমই একটি খবর এবং প্রতিবেদন প্রকাশ করেছে সুইডেন ভিত্তিক সংবাদ সংস্থা নেত্র নিউজ। আমরা ডিজিএফআই এর গোপন বন্দিশালা বা এইগুলি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে পেয়েছি বাংলাদেশ মুক্তিযুদ্ধ সংসদের সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত গোলাম হেলাল মোর্শেদ খান বীর বিক্রম। জনাব হেলাল মোর্শেদ খান, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আমাদের সঙ্গে আরো রয়েছেন নেত্র নিউজের এডিটর ইন চিফ জনাব তাসনিম খলিল। জনাব তাসনিম খলিল, আপনাকেও আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আমি জেনারেল হেলাল মোর্শেদ, আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে আপনি শুধু একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাই নন, আপনি আপনার মানে দীর্ঘ, আমি বলবো যে সেলিব্রেটেড কেরিয়ারে আপনি অনেক গুরুত্বপূর্ণ পদে ছিলেন। আপনাকে মিলিটারিদের অবসরপ্রাপ্ত একজন সেনা কর্মকর্তাই শুধু নন, আপনাকে একজন বিশেষজ্ঞ বলা যেতে পারে সামরিক আইনে। আমাদের প্রশ্ন, ডিজিএফআই যেটির আমরা পুরো নাম ধরলে আমরা নাম করতে পারি ডাইরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স, সেইটা কোন আইন বলে একটি বন্দিশালা করে, কোন আইন বলে তারা কাউকে আটকে রাখে, তাদেরকে মাম পানি খেতে দেয় বা এনার্জি প্লাস বিস্কুট খাওয়ায়, বা কোন আইনের বলে তাদেরকে ইন্টারোগেট করে, মানে এই আইনটা আসলে কি? মানে আমরা যদি একটু আপনি আমাদেরকে একটু বলতেন জেনারেল হেলাল মোর্শেদ। ধন্যবাদ আপনাকে। আপনাকে জিনিসটা বুঝতে হবে যে সেনাবাহিনী সংগঠিত আছে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য। একটি হলো বহির্বিশ্বের আক্রমণ থেকে, আরেকটি হলো ডোমেস্টিক কোনো ডিস্টারবেন্স থেকে এবং কোনো ধরনের সরকার পতনের আন্দোলন থেকে, এবং সরকার পতনের বেআইনি কোনো ঘটনার মাধ্যমে। এই কাজগুলো সেনাবাহিনীর সরাসরি এটি কখনোই করে না। সেনাবাহিনীর সেনাবাহিনীর দ্বার থেকে প্রেষণে নিযুক্ত একটি সংগঠন আছে যার নাম ডিজিএফআই, আপনি বললেন, ডাইরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স। এই ফোর্সেস ইন্টেলিজেন্সটা কিন্তু সেনাবাহিনীর সেনাপ্রধানের অধীনস্থ নয়, এটি সরাসরি বাংলাদেশ সরকারের অধীনস্থ, মিনিস্ট্রি অফ ডিফেন্স এবং ক্যাবিনেটের অধীনে। এবং যেমন এনএসআই, ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স, যেমন এসবি, সিভিল স্পেশাল ব্রাঞ্চেস, যেমন ডিটেকটিভ ব্রাঞ্চেস, এবং যেমন এই ধরনের এই সংগঠনগুলো সেনাবাহিনীর, এই ডিজিএফআই কিন্তু সেনাবাহিনীর কোনো অংশ নয়, ডিজিএফআই সরকারের অংশ।
সরকারের আইন বলে ডিজিএফআই গঠিত, এবং সেই আইনের ভিত্তিতে ডিজিএফআই কিছু পরিধি আছে, যে পরিধিগুলো সঠিকভাবে লিখিত আছে, এবং সেই পরিধির কার্যক্রমের লিখিত পরিধির মাধ্যমেই ডিজিএফআই কার্যক্রম করে। জেনারেল মোর্শেদ, যেমন করে জেনারেল মোর্শেদ, এই লিখিত আইনটি কি সামরিক আইন? মানে এটি আসলে কোন আইন? মানে আমি আজকে না। মানে আমার অজ্ঞতা ক্ষমা করবেন, এটি আসলে কোন আইন? মানে জি কোন এটি আইনে সামরিক আইন না, ডিজিএফআই এটি রাষ্ট্রীয় আইন। রাষ্ট্রীয় আইন মানে বলতে এটি ডাইরেক্টর জেনারেল অফ ফোর্সেস কোন তফসিলের মধ্যে তার আহ, ডিজিএফআই এর কার্য পরিচালনার বিধিগুলি আমরা পাবো? কার্যপরিধির এটি বিধিগুলি। আপনি সরকারের যে নিরাপত্তা আইন এবং সরকারের যে আইনগুলি আছে সেগুলো থেকেই আপনি পাবেন। আচ্ছা, তার মধ্যে কি ওই আইনের মধ্যে কি এটি অন্তর্ভুক্ত আছে যে সরকার, আপনি বলছেন যে সরকার পতনের আন্দোলন ঠেকানোর জন্য, মানে এই বিষয়টি অন্তর্ভুক্ত সেখানে? সরকার পতন আমি ঠেকানোর জন্য বলিনি, তো আমি সরকার বলেছি পতন, জি সরকার পতনের মানে আন্দোলনের বেআইনি কোনো কার্যক্রম হলে সেটি সম্বন্ধে খবরাদি সংগ্রহ করা এবং সরকারকে প্রদান করা, এটি হলো ডিজিএফ এর কাজ। ঠেকানো বলতে যেটা বোঝায় সেটা পুলিশ করে। ওকে সরকার পতনের আন্দোলনের মানে আমি জাস্ট একটু বোঝার জন্য, আপনি বেয়াদবি নেবেন না, সরকার পতনের আন্দোলনের আইনি কার্যক্রম কোনটা আর বেআইনি কার্যক্রম কোনটা? মানে মিছিল করা, মিটিং করা, সরকার আমি আজকে আওয়ামী লীগ সরকার চলে যাক সেটা চাই, সেটি বলা, সেটি কি সরকার পতনের আন্দোলনের আইনি নাকি বেআইনি পার্ট অংশ? না, এই আপনি যে কথাগুলো বললেন সেগুলো আইনি প্রক্রিয়া, এবং সেগুলো আচ্ছা বাংলাদেশের সংবিধানে লিখিত আছে এবং ডেমোক্রেটিক আন্দোলনের অংশ। হুম কিন্তু এই প্রক্রিয়ার মাধ্যমে থেকে হুম যে বেআইনি কার্যক্রম, অর্থাৎ অস্ত্র বহন করা এবং একটি ষড়যন্ত্রের মাধ্যমে মানুষ হত্যা করার সম্ভাবনা এবং একটি অরাজকতা সৃষ্টির যে কার্যক্রমগুলি, অ্যাকচুয়াল কার্যক্রম, হত্যা এবং এবং এক ধরনের লুটপাট, আর্সন, এই যে ঘটনাগুলো ঘটিয়ে সরকার পতনের সঠিক আন্দোলনকে বেপথে নিয়ে যাওয়ার জন্য যে কার্যক্রমের সম্ভাবনাগুলো দেখা দেয়, সেই দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।